যান, পরবর্তী ক্লিক করুন, প্রথম স্লাইডে যান, ম্যাক্সিমাইজ করেন, মিনিমাইজ হয়ে যাচ্ছে। প্রথম স্লাইডে যাবেন, শুরু হয়ে গেছে ইন্টারনেট। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সকলেই সুস্থ আছেন। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে আপনাদের ক্লাস নিব ডাটাবেস প্রোগ্রামিং এর উপর। এর আগে আমি দুটো ক্লাস নিয়েছি, আপনারা দেখেছেন কিনা বা রেকর্ডটি শুনেছেন কিনা জানি না, তবে ডাটাবেসের ক্লাসটি দুটো ক্লাস সম্পূর্ণ করার পর যারা থার্ড ক্লাসে জয়েন করেছেন তারাই কিন্তু ডাটাবেস ক্লাসটি বুঝতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, তার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমি জেসমিন আক্তার শোভা, ইনস্ট্রাক্টর অফ সাইবার টেক, বগুড়া থেকে বলছিলাম, কোর্স নেম ডাটাবেস প্রোগ্রামিং। তো প্রিয় শিক্ষার্থী, আমার আজকের টপিকটি ছিল ফর্মস অবজেক্টের ব্যবহার এবং কিভাবে ফর্মস অবজেক্ট ক্রিয়েট করা যায় তার উপর। তবে শিক্ষার্থী, তার আগে আমি একটু ক্লিয়ার করে দিব, গত ক্লাসে আমি আপনাদের নিয়েছিলাম যেটা প্রাইমারি কির ব্যবহার, কিভাবে টেবিল ডিজাইন করতে হয়, কিভাবে টেবিলে ডাটা এন্ট্রি করতে হয়, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে কিছু দেখিয়েছিলাম। তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব। যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি, আশা করছি আজকে ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। তবে ক্লাসটা আমি একটু ধারাবাহিকতা অনুযায়ী নেওয়ার চেষ্টা করব, কারণ যদি আমি কোনো একটা ওয়ার্ড স্কিপ করে যাই তাহলে আপনাদেরও যেরকম বুঝতে সমস্যা হবে, আমাদেরও ক্লাসটা বুঝাইতে প্রবলেম হবে। তো এই জন্য ক্লাসটি অনেক সময় দেখা যাবে যে আমার টপিকে যেটা আছে সম্পূর্ণটা হয়তো দেখা যায় টাইম ওয়াইজ আমি শেষ করতে নাও পারি, তবে ধারাবাহিকতা অনুযায়ী আমি প্রত্যেকটি ক্লাসই শেষ করার চেষ্টা করব। এবং আপনারা যদি ফার্স্ট টু লাস্ট একটা প্রোগ্রামের ক্লাসটি দেখেন তো আমার বিশ্বাস শেষে এসে আপনারা অবশ্যই বলবেন যে ডাটাবেস কিভাবে ডিজাইন করতে হয়, ডাটাবেস প্রোগ্রামিং এ আমরা কিভাবে কাজগুলো করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে ডাটাবেস কি বা ডাটা অর্থ কি। ডাটা অর্থ আমরা জানি উপাত্ত, আর উপাত্তগুলো আমি বলেছিলাম যে সাজানো বা অর্থবোধক নয় এমন ফ্যাক্টগুলোকে বলা হয় উপাত্ত। অর্থাৎ ডাটা বলতে আমরা আরেকটু সহজ করে বলি, কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলোকেই বলা হয় ডাটা। তাহলে ডাটা বলতে আমরা কি বুঝি? কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলোকে বলা হয় ডাটা। অর্থাৎ যখন আমি কোনো একজন ব্যক্তি সম্পর্কে ইনফরমেশন নিতে যাব, সাপোজ আমি বলছি যে অমুক ব্যক্তির নাম, এই তার এই এত, তার পড়াশোনা সে এখানে পড়ে বা তার অ্যাড্রেসটা অমুক, তাহলে একটা ব্যক্তি সম্পর্কে কিন্তু একটা ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো আমি বলছি, কিন্তু এই সম্পূর্ণ উপাদানগুলোকেই বলা হচ্ছে ডাটা। কিন্তু ডাটাগুলো কিন্তু আমি সাজানো গোছানো কিন্তু বলি নাই। আমি যখন এই ডাটাগুলোকে যখন আমি কোনো একটা প্রসেসিং এ নিব, অর্থাৎ প্রসেসিং করার পর যে আমি ছক করে দেখাই যে শোভাটা আমি স্টুডেন্ট, সেই ক্লাস 7-এ পড়ে, তার রোল এত, সে রেজাল্ট এত, এরকম যদি আমি একটা সাজানো একটা সম্পূর্ণ প্রশ্ন আকারে বলি তখন ওইটাকে বলা হয় ইনফরমেশন। তাহলে ইনফরমেশনটাকে এখন কি আমরা বুঝতে পেরেছি? ডাটা বলেছিলাম বিশৃঙ্খল ভাবে থাকে আর ইনফরমেশনটা সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে, তখন সেটাকে বলা হয় ইনফরমেশন বা তথ্য। এখন এই ইনফরমেশন বা তথ্যগুলোকে আমরা মেইনটেইন করি মেইনলি টেবিলে, কারণ আমরা জানি যে মাইক্রোসফট অ্যাক্সেসে যেহেতু আমি কাজ করব, আমি এর আগে বলেছিলাম যে শিক্ষার্থী ডাটাবেজের কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আছে, যেরকম অ্যাক্সিস আছে, ফক্সপ্রো আছে, ডিবেস, মাইএসকিউএল, কিন্তু আমরা কাজ শিখবো মাইক্রোসফট অ্যাক্সেসের উপর। এই ক্ষেত্রে দেখা যায় যে অ্যাক্সেসের মূল উপাদানটি কিন্তু টেবিল। এখন টেবিলটি যখন আমি তৈরি করব তখন দেখা যায় কতগুলো কলাম এবং রো এর সমন্বয়ে কিন্তু টেবিলটি তৈরি হয়। আর টেবিলটিতে আমরা সাধারণত কলামগুলো ইউজ করে থাকি কলাম হেডিং এর জন্য, অর্থাৎ অ্যাক্সেসে কিন্তু আমরা ওগুলোকে কলাম হেডিং বলি না, আমরা বলি ফিল্ড নেম। যারা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস দেখে এসেছেন ওখানে কিন্তু আমি ছক করে দিয়েছিলাম যে টেবিলে কোনটা ফিল্ড নেম, কোনগুলোকে ডাটা বলে, রেকর্ড কখন হবে, ইনফরমেশন কখন হবে, ঠিক সবগুলোই কিন্তু
দেয়া ছিল। তো শিক্ষার্থীরা আশা করছি আপনারা বুঝতে পারছেন। তাহলে টেবিলে কি হবে, কলাম হেডিং গুলো যখন আমি ব্যবহার করব, কলাম হেডিং গুলোকে বলা হয় ফিল্ড নেম, অর্থাৎ এন্টিটি। আমরা এর আগে পড়েছিলাম যে অ্যাক্সেসের ফিচার গুলো পড়া হয়েছিল, যেরকম এন্টিটি কি, অ্যাট্রিবিউটসটা কি, রিলেশনশিপটা কি, কানেক্টরটা কি। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এন্টিটির পূর্ব শর্তই হচ্ছে টেবিল গঠন করা, অর্থাৎ ইআরডি যেটাকে বলা হয়। তাহলে আমরা একটু দেখি যে টেবিলসের কাজ থেকে, টেবিলটা আমরা যে কাজে ইউজ করি, ডাটাবেজের ডাটা সমূহ যে টেবিলে এন্ট্রি বা ইনপুট করা হয় বা রাখা হয় তাকেই বলে ডাটা টেবিল। এক কথায় আমরা বলতে পারি ডাটাবেজের প্রাণ হলো টেবিল। ঠিক তেমনি তাহলে আমরা এখানে দেখছি যে আমরা বলেছিলাম যে অ্যাক্সেসে আমরা কতগুলো অবজেক্টে কাজ করব। অনেকে এটাকে অবজেক্ট বলে, কখনো আবার কন্ট্রোল বলে থাকে, কেউ ট্যাব বলতে পারে, কেউ উপাদান বলতে পারে, কি যেই বলুক না কেন, কিন্তু আমরা জানি অবজেক্ট, কন্ট্রোল, ট্যাব একই কথা। তো আমরা এখানে দেখি অবজেক্ট কি কি আছে: টেবিলস, কোয়েরিজ, ফর্মস, রিপোর্টস, ম্যাক্রোস অ্যান্ড মডিউলস। তো আমরা এই সকল অবজেক্টের কাজগুলো দেখব, কোন অবজেক্টের কি কাজ। তো আমি টেবিল অবজেক্টের কাজটা বলেছি যে টেবিলটা আমরা যে কাজে ইউজ করি, ডাটা এন্ট্রি করার কাজে আমরা টেবিলটা ইউজ করে থাকি। এই জন্যই বলা হয় যে একটি ডাটাবেজের পূর্ব শর্তই হইল টেবিল গঠন করা, কারণ ডাটাবেজ বলতেই বোঝায় এক বা একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত হয়, যেখানে আমাদের লক্ষ লক্ষ ডাটাগুলো কি হয়, ম্যানেজমেন্ট করা হয়, যার মাধ্যমে আমরা চাইলেই আমরা যে কোনো প্রয়োজনীয় তথ্যকে কি করতে পারবো, খুঁজে বের করব। আর এই খুঁজে বের করার জন্যই আমরা যে অবজেক্টটি ইউজ করব তা হলো কোয়েরিজ। তাহলে কোয়েরি অর্থ আমরা কি জানি, অনুসন্ধান করা। এর কাজটি হচ্ছে একটি ডাটাবেজে এন্ট্রিকৃত ডাটাসমূহের মধ্যে থেকে প্রয়োজনীয় বা পছন্দনীয় ডাটা খোঁজ করে বা বেছে নিয়ে তার পরিপ্রেক্ষিতে যে ফাইল তৈরি করা হয় তাকেই বলে কোয়েরি। সহজ কথায় আমরা এটা মনে রাখবো, আমাদের ডাটাবেজের মধ্যে থেকে যদি কোনো ডাটাকে আমরা বা কোনো ইনফরমেশনকে আমরা খুঁজতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব কোয়েরিজ অবজেক্ট। 3 নাম্বার অবজেক্টে আমরা আসবো ফর্মস। ফর্মস অবজেক্টটা আমরা কখন ইউজ করব, টেবিলে কিন্তু যখন আমরা সাজাবো, টেবিলটি ডিজাইন করবো, আমরা একটু পরে টেবিল ডিজাইনটি দেখবো কিভাবে করতে হয়, তার আগে আমি একটু বলে নিই। যখন আমি টেবিল ডিজাইন করব তখন কিন্তু ফিল্ড নেম একাধিক হয়ে গেলে দেখা যায় যে একটি পেজে সম্পূর্ণ ফিল্ড নেম গুলো আমরা কিন্তু দেখতে পাই না, কিন্তু ফর্মসের ক্ষেত্রে কিন্তু তা নয়। ফর্মসে দেখা যায় যে ডাটাগুলো বা ফিল্ড নেম গুলো যদি আমার একাধিক হয় বা অনেক হয়, তারপরেও কিন্তু আমরা সম্পূর্ণ ফিল্ড নেম গুলোই একটা ফর্মে দেখতে পাই। অর্থাৎ ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ফর্ম ব্যবহৃত হয়। এছাড়াও যে কাজে ফর্মসটা ইউজ হয়, ডাটা টেবিলের ন্যায় ফর্মেও ডাটা এন্ট্রি করা যায়। আমরা শুধু জানি যে ডাটা এন্ট্রির জন্য শুধু টেবিল ইউজ করতে হয় তা নয়, কিন্তু শিক্ষার্থী ডাটা এন্ট্রির জন্য আমরা ফর্মসেও করতে পারি, বরং এর মাধ্যমে আমরা অনেক সহজভাবে ডাটাগুলো এন্ট্রি করতে পারি। এর জন্য বলা হয় আগে ফর্ম ডিজাইন করতে হয়, তারপর ফর্মে গ্রাফিক্স ও চিত্র সমন্বয় করা সম্ভব। অর্থাৎ আমরা চাইলে ফর্মে গ্রাফিক্যাল পিকচার গুলো অ্যাড করতে পারবো, তখন পেজটি দেখতে আরো অনেক সুন্দর দেখায়, যেটা টেবিলে আমাদের সম্ভব হয় না। তাহলে ফর্মস অবজেক্টের কাজটিকে আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থী। আমি আরেকটু বলছি, সহজ ভাষায় বলি। ফর্মস অবজেক্টের কাজটি হইতেছে যে নতুন ডাটা সংযোজন করা এবং ফর্মসে গ্রাফিক্যাল পিকচার অ্যাড করার জন্য আমরা ফর্মস অবজেক্টটি ইউজ করে থাকি। এরপরে আমরা আসব রিপোর্টসে। রিপোর্টস অবজেক্টের কাজ হইতেছে, আমরা জানি যে যদি কোনো ইনফরমেশন আমার আউটপুট পাওয়ার প্রয়োজন হয়, সাপোজ আমাকে বলা হলো যে ইনফরমেশনটি আমাকে প্রিন্ট করে দাও, সেক্ষেত্রে কিন্তু আমাকে রিপোর্টস অবজেক্ট ইউজ করতে হবে। অর্থাৎ রিপোর্টের মাধ্যমে আমরা কি করতে পারি, ডাটাবেস থেকে সরাসরি ডাটা প্রিন্ট করতে পারি। কিন্তু
ডাটার ভিত্তিতে রিপোর্ট অন্যত্র পরিবেশনের জন্য প্রিন্ট করার প্রয়োজন হয় না। তখন রিপোর্ট কমান্ডের সাহায্যে রিপোর্টটা তৈরি করা হয়। লেখা আছে তাই লিখতে গেলে তো অনেক কিছুই লিখতে হয়, তাই নয় কি? তবে আমরা সহজ ভাষায় মনে রাখবো আউটপুট বা প্রিন্ট করার জন্য আমরা রিপোর্ট অবজেক্ট ইউজ করব। লাস্ট আসি আমরা মডিউলস। মডিউলসটি কি? আমরা অ্যাক্সেসের যখন ব্যবহার করেছিলাম তখন লাস্ট একটি ব্যবহার ছিল যে কতগুলো প্রোগ্রামের সমন্বয়ে সফটওয়্যার ক্রিয়েট করা যায়। এখানে মডিউলসটা আমাদের সে কাজ করবে, বলা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমষ্টিকে কোনো বৃহৎ কোনো প্রোগ্রাম তৈরি করার প্রক্রিয়াকেই বলা হয় মডিউলস। অর্থাৎ আমি আরেকটু সহজ করে প্রত্যেকটা অবজেক্টের কাজ বলে দিচ্ছি কখন কোন অবজেক্ট আমরা ইউজ করব। তাহলে টেবিলস অবজেক্টটা আমরা ইউজ করব সহজ কথায় বলতে ডাটা এন্ট্রি করার জন্য আমরা টেবিলস অবজেক্ট ইউজ করব। কোয়েরিজটা আমরা কখন ইউজ করব? কোনো ডাটা বা তথ্য অনুসন্ধান করার জন্য আমরা কোয়েরিজ অবজেক্ট ব্যবহার করব। ফর্মস অবজেক্টটা আমরা ইউজ করব নতুন কোনো ডাটা এন্ট্রি করার জন্য এবং ফর্মে গ্রাফিক্যাল পিকচার সংযোজন করার জন্য আমরা ফর্মস অবজেক্ট ইউজ করব। রিপোর্টটা আমরা ইউজ করব আউটপুট অর্থাৎ প্রিন্ট করার জন্য আমরা রিপোর্ট অবজেক্ট ইউজ করব। মডিউলসটা আমরা ইউজ করব ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমন্বয়ে সফটওয়্যার ক্রিয়েট করার জন্য আমরা মডিউলসটা ইউজ করব। এই হইতেছে আমাদের অবজেক্টগুলির কাজ। তাহলে অবজেক্টগুলি আমি কি কি বলেছি? টেবিল, কোয়েরিজ, ফর্মস, রিপোর্টস অ্যান্ড মডিউলস। এই হইতেছে আমাদের 6টা অবজেক্ট। তাহলে অবজেক্টগুলো সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এখন এবার আমরা আসব টেবিল ডিজাইন। তার আগে আমি একটা কথা বলবো যে আমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বুঝি, ডাটা কি, উপাত্ত কি। এরপরে আমরা আসি টেবিল ডিজাইনে। এখন যে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য টেবিল ডিজাইন তো আগেই হবে না। আগে আমাদের যে কাজটি করতে হবে, আমি যে প্রতিষ্ঠানে বা যে অর্গানাইজেশনের ডাটাবেস ক্রিয়েট করব, আগে সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে আমাকে ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে। অর্থাৎ ডাটাবেসটা এমন একটা জিনিস, সাপোজ আমি এখন বলি যে আমি সাইবারটেক বগুড়ার ডাটাবেস ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছি। এখানে আমি বলছি স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে স্টুডেন্ট ইনফরমেশন নামে একটি টেবিল হবে। বলছি স্টুডেন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সেকশন নামে একটি টেবিল তৈরি হবে। কিন্তু দুটো টেবিলের কিন্তু মূল ভিত্তি সাইবারটেক বগুড়া। তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে ডাটাবেসটি কি পরস্পর সংলগ্ন এক বা একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত হয় ডাটাবেস। ওকে শিক্ষার্থী, এখন আমরা অ্যাক্সেসটা ওপেন করব। অর্থাৎ কিভাবে ডাটাবেসটা ক্রিয়েট করতে হয় এটা আমি গত ক্লাসেও দেখিয়েছি। তারপরও আজকে আমি, অনেকেই বলেছেন যে কনসেপ্টে ক্লিয়ার নয়, যার জন্য আমি প্রথম থেকে ক্লাসটি আবার আপনাদেরকে দেখাইতেছি, প্র্যাকটিক্যাল ক্লাস। তো আমরা যে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম স্টার্টে ক্লিক করে যাই। আমরা স্টার্টে যাওয়ার পর বলেছিলাম যে আমরা অল প্রোগ্রামস পাবো অথবা অল অ্যাপস পাবো। তারপর আমরা যে প্রোগ্রামে কাজ করব সেই প্রোগ্রামে ক্লিক করব। তো আমি ক্লিক করছি অ্যাক্সেস 2013-এ। ক্লিক করার পর ঠিক আমাদের এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস অপশন আসবে। তো আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করব। তো কিভাবে যাব শিক্ষার্থী? আমরা বলেছি যে আমরা ফার্স্ট যাব স্টার্টে, এরপরে আমরা কাজ করব, যে প্রোগ্রামে কাজ করব সেই প্রোগ্রামটি ওপেন করব। অ্যাক্সেস হলে অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট হলে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড প্রোগ্রামে কাজ করলে ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করব। এভাবে আমরা যে প্রোগ্রামে কাজ করব সেই প্রোগ্রামটি ওপেন করব। ওপেন করার পর আমরা কাজটি করব, যেহেতু আমরা নতুন ডাটাবেস ক্রিয়েট করব, নতুন কোনো অর্গানাইজেশনের ডাটাবেসে কাজ করব, সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেসে। তো আমরা এখন ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেসে ক্লিক করছি। এরপরে চাইছি কি ফাইল নেম, অর্থাৎ যে নামে আমি ডাটাবেসটা ক্রিয়েট করব সেই নামে আমি এখানে দিয়ে নিব। সাপোজ আমি এখানে বলছি আমি ব্যাংক এশিয়া বগুড়া ব্রাঞ্চ। তাহলে আমার ডাটাবেস নেমটা কি হইল? ব্যাংক এশিয়া বগুড়া ব্রাঞ্চ। অর্থাৎ আমি ব্যাংক এশিয়ার একটি ডাটাবেস ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি।
তাহলে যে নামে আমি ডাটাবেসটি ক্রিয়েট করব সেই নামটি হবে ফাইল নেমের ঘরে লেখার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। যখন আমরা ক্রিয়েটে ক্লিক করছি তখন কিন্তু আমার ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি। কিভাবে বুঝবো? টাইটেল বারে আমি দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম সম্পূর্ণ ইন্টারফেসটা আমি বুঝিয়ে দিয়েছিলাম কোনটার কি নাম। তাহলে টাইটেল বারটা অবশ্যই আমরা জানি কোনটাকে টাইটেল বার বলা হয়। এখন আমরা দেখছি টাইটেল বারে লেখা আছে ব্যাংক এশিয়া বগুড়া ব্রাঞ্চ ডাটাবেস, অর্থাৎ আমি ব্যাংক এশিয়ার ডাটাবেস ফাইলটি ক্রিয়েট করেছি। এরপরে আমরা আসবো, বলেছিলাম যে কিভাবে একটা টেবিল ডিজাইন করতে হয়। আমি ফার্স্টে বলেছিলাম যে মাইক্রোসফট অ্যাক্সেসের মূল উপাদানটি কি? টেবিল, অর্থাৎ ইআরডি গঠন করা। একটি ডাটাবেজের পূর্ব শর্তই হইতেছে ইআরডি গঠন করা। ইআরডির পূর্ণরূপটা কি মনে আছে? ইআরডির পূর্ণরূপটি বলেছিলাম এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তাহলে ঠিক এই টেবিল ডিজাইনটি আমরা কিভাবে করব? টেবিল ডিজাইন কিন্তু দুভাবে করা যায়। আমি তখনও বলেছিলাম, জানি না কতটুকু আপনাদের মনে আছে, টেবিল ডিজাইন আমরা করতে পারি দুই ভাবে। একটা বলেছিলাম ভিউ ট্যাবে গিয়ে টেবিল ডিজাইন, অথবা ক্রিয়েট ট্যাব থেকে টেবিল ডিজাইন। আমি এক্ষেত্রে তখনও বলেছিলাম যে টেবিল ডিজাইন যদি আমরা ভিউয়ে গিয়ে টেবিলটা ক্রিয়েট করি তাহলে ফার্স্টে আমাদের কি চাই? যে নামে আমি টেবিলটি তৈরি করব সেই নামটি যাবে, অর্থাৎ ভিউ থেকে যদি টেবিলটা ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের প্রথমেই টেবিল নেম দিয়ে সেভ করে নিতে হয়, এরপরে আমাদের বাকি কাজগুলো করতে হয়। কিন্তু যখন আমি ক্রিয়েট ট্যাব থেকে টেবিল ডিজাইন করব সেক্ষেত্রে দেখা যায় যে আমাকে টেবিল ডিজাইন সম্পূর্ণ করার পর আমাকে কাজ করতে হয় সেভের কাজ। ওকে শিক্ষার্থী, তো আমরা এখন চলে যাই অ্যাক্সেসে। তো অ্যাক্সেসটা ওপেন করার পরে ডাটাবেসটা ক্রিয়েট করার পর এবার আমরা টেবিল ডিজাইন করব। টেবিল ডিজাইনের জন্য ফার্স্ট টেবিল যেহেতু আমি ভিউ থেকেই ক্লিক করে কাজ করব, তো আমরা ভিউ কমান্ডে ক্লিক করব, এরপরে পাবো ডিজাইন ভিউ। তাহলে কোথায় যাব? ফার্স্ট ভিউয়ে যাব, দেন ডিজাইন ভিউয়ে ক্লিক করব। ডিজাইন ভিউয়ে ক্লিক করার পর বলছে সেভ অ্যাজ নামে একটা ডায়লগ বক্স আসবে যেখানে লেখা আছে টেবিল নেম টেবিল 1। বাট আমাদের টেবিলটা টেবিল 1 ঠিক আছে, কিন্তু একটা নাম দিয়ে টেবিলটাকে আমাকে সেভ করতে হবে যে আমি কোন টেবিলে কাজটি করব, বা যে ডাটাবেজের কাজ করছি ব্যাংক এশিয়ার কোন টেবিলে আমরা কাজ করব, অর্থাৎ কোন এন্টিটিতে কাজ করব। তাহলে সেক্ষেত্রে আমরা টেবিল নেমের জায়গায় লিখব এমপ্লয়ি ইনফরমেশন। তাহলে টেবিল নেমটা আমরা কি দিলাম? এমপ্লয়ি ইনফরমেশন। তার মানে আমরা এখন জানতে চাচ্ছি ব্যাংক এশিয়ার যে সকল কর্মরত কর্মচারী বা কর্মকর্তাগণ আছে তাদের ইনফরমেশন গুলো আমি এই টেবিলে এন্ট্রি করব। ওকে শিক্ষার্থী, তো এখন আমরা ফার্স্ট যেরকম দিব যে বলছে ফিল্ড নেম, ডাটা টাইপ, ডেসক্রিপশন দেয়া আছে। তাহলে ফিল্ড নেম বলতে আমরা কি বুঝি? আমি ফার্স্টে বলেছিলাম যে ফিল্ড নেম বলতে এন্টিটির অধীনে অ্যাট্রিবিউটস গুলোকে বলা হয় ফিল্ড নেম। এন্টিটি বলতে আমরা কি বুঝি? টেবিল নেমকে, অর্থাৎ টেবিল নেম এমপ্লয়ি ইনফরমেশন। অ্যাট্রিবিউটস বলতে কি বুঝি? এমপ্লয়ি ইনফরমেশনের অধীনে একজন এমপ্লয়ের যা যা ইনফরমেশন আমার দরকার প্রত্যেকটা হেডিংস গুলোকে বলা হয় ফিল্ড নেম। ওকে শিক্ষার্থী, তো আমি কিন্তু আপনাদেরকে এর আগে আমি একটি টেবিল দেখিয়েছি, সেখানে টেবিলে লেখা আছে যে আমি কি কি টেবিল ক্রিয়েট করব। যেরকম এখানে দেওয়া আছে ডাটাবেস নেম ব্যাংক এশিয়া বগুড়া ব্রাঞ্চ, আমি কিন্তু ডাটাবেসটা ক্রিয়েট করেছি ব্যাংক এশিয়া বগুড়া ব্রাঞ্চ নামে। এরপরে কি লেখা আছে? টেবিল নেমটা দেওয়া আছে এমপ্লয়ি ইনফরমেশন, অর্থাৎ আমি কোন টেবিলটা ক্রিয়েট করব? এমপ্লয়ি ইনফরমেশন নামে টেবিলটি ক্রিয়েট করব। ঠিক এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিল্ড নেম কি দেওয়া আছে? এমপ্লয়ি আইডি। তো আমরা এখন ফিল্ড নেমের জায়গায় লিখব এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি ট্যাব দেওয়ার পরে একটা কলাম থেকে আরেকটি কলামে যার জন্য আমরা ট্যাব ইউজ করব, মাউস ক্লিক না করে ট্যাব ইউজ করলে সুবিধা কি হয়? আমাদের ভুল না হওয়ার সম্ভাবনাটাই কম থাকে। আর যখন আমি মাউস ক্লিক করে কাজ করব অনেক সময় দেখা যায় যে আমার মাউস ক্লিক করতে করে দেখা যায় অন্য কোথাও ক্লিক করে গেলে, এতে করে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু থাকে। এই জন্য আমরা চেষ্টা করব
ট্যাব দিয়ে কাজ করার জন্য, কারণ ট্যাবের কাজটি হইতেছে টেবিলের ক্ষেত্রে একটি কলাম থেকে আরেকটি কলামে যাওয়ার জন্য, অর্থাৎ ডান দিকের কলামে কার্সরটি যাবে। তো সেক্ষেত্রে আমরা ডাটা টাইপের ঘরে আসব। আমি এর আগে ডাটা টাইপ সম্পর্কে কিন্তু বলেছিলাম। ডাটা টাইপ বলতে আমরা কি বুঝি? ডাটা টাইপটা হইতেছে উপাত্তের ধরনকে বোঝায়, অর্থাৎ আমি কিন্তু ফিল্ড নেম দিয়েছি এমপ্লয়ি আইডি। আইডি বলতে আমরা কি বুঝতেছি? যে তার নাম্বার, প্রত্যেকটি এমপ্লয়ের অবশ্যই একটা পার্সোনাল আইডি নাম্বার থাকে। আইডি নাম্বারটা কখনোই কারোর সঙ্গে কারো মিল হবে না। তো আমি এটা দেখে বুঝতে পারছি এটা আমরা আইডিটা লিখবো নাম্বারে, অর্থাৎ সংখ্যা জাতীয়। এক্ষেত্রে আমরা কিন্তু লেখা আছে লং টেক্সট, শর্ট টেক্সট, নাম্বার, তিনটাই ইউজ করা যায়। বাট তিনটা আমরা ইউজ করব না, কারণ তিনটা ইউজ করা গেলেও তিনটার ধরন আছে। যেরকম শর্ট টেক্সট আমরা কখন ইউজ করব? যদি আমরা আইডি নাম্বারের ক্ষেত্রে জিরোটা ইউজ করতে চাই ফার্স্টে, সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট টেক্সটটা ইউজ করি। যখন আমি ডাটা টাইপটা নাম্বার দিব, সেক্ষেত্রে কি আমি সংখ্যা লিখতে পারবো না? অবশ্যই পারবো, তবে জিরোটা কাউন্ট হবে না। কিন্তু আমি এখানে আইডি নাম্বারটা ইউজ করব। এরপরে আমরা যাব ডেসক্রিপশনে। ডেসক্রিপশনটা হইতেছে যে বলতেই বুঝতে পারছি যে বর্ণনামূলক কোনো কিছু। যদি আমি এমপ্লয় আইডিটা শর্টকাট ভাবে কোনো কিছু লিখে থাকি, সেক্ষেত্রে দেখা যায় তার বর্ণনামূলক কোনো কিছু লিখতে চাইলে আমরা কিন্তু ডেসক্রিপশনটা ব্যবহার করি। এক্ষেত্রে আমি একটু পরেই দেখাবো যে ডেসক্রিপশনটা আমরা কখন কাজ করব। আজকে টেবিলেই আছে সেটা। তো আমরা ডেসক্রিপশন যেহেতু এমপ্লয় আইডি নেই, সেই জন্য আমরা পুনরায় ট্যাব দিয়ে চলে যাব ফাইল নেমের জায়গায়। নেক্সট কি দেওয়া আছে? এমপ্লয়ি নেম। এখন আমরা লিখব নেক্সট এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম। ট্যাব দিয়ে আমরা পুনরায় ডাটা টাইপের ঘরে চলে আসব। ডাটা টাইপ কয় ধরনের আমরা পড়েছিলাম? 13 ধরনের। কিন্তু 13 ধরনের ডাটা টাইপই আমরা এখানে দেখতে পাবো, বাট এখানে একটা নেই, যেটা লার্জ নাম্বার একটা ছিল। ঠিক আছে শিক্ষার্থী? তো আমরা এই 12 ধরনের ডাটা টাইপের মধ্যে থেকে এমপ্লয়ি নেম আমরা এই ক্ষেত্রে ইউজ করব শর্ট টেক্সট। কেন শর্ট টেক্সট ইউজ করব? শর্ট টেক্সট বলতে আমরা জানি এর অধীনে এ থেকে জেড এবং 0 থেকে 9 পর্যন্ত ডাটা এন্ট্রি করা যায়। অর্থাৎ এর মধ্যে আমরা ডাটা এন্ট্রি করতে পারি, তবে এর অধীনে আমরা ডাটা এন্ট্রি করতে পারি 255 ক্যারেক্টার পর্যন্ত। তো আমরা এমপ্লয়ি নেম, এটা নাম তো দীর্ঘ হয় না কখনোই, অবশ্যই শর্ট হয়ে থাকে, এই জন্য আমরা এখানে ইউজ করব শর্ট টেক্সট। আরেকটা কারণে ইউজ করব, এটা অক্ষর জাতীয় বোঝায়। তাহলে ডাটা টাইপটা কি দিব? শর্ট টেক্সট। ডেসক্রিপশনটা আমরা নেই, যার জন্য পুনরায় আমরা এমপ্লয়ি ইনফরমেশনের ঘরে চলে আসি, অর্থাৎ ফিল্ড নেমে চলে আসব। এরপরে আমরা যাব কোথায়? দেয়া আছে ডেজিগনেশন। ডেজিগনেশন বলতে আমরা কি বুঝি? ডেজিগনেশন বলতে বোঝায় পদবি। এখন এই ক্ষেত্রে আমরা শর্ট টেক্সট ইউজ করতে পারি। এখন শর্ট টেক্সটটা ইউজ করব। যদি আমরা শর্ট টেক্সট ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় টেবিলে ডাটা এন্ট্রির সময় আমরা ইউজ করব ডাটা এন্ট্রির সময় আমরা ইউজ করব হাতে লিখে, অর্থাৎ সিনিয়র অফিসার, এক্সিকিউটিভ অফিসার, এগুলো আমরা হাতে লিখতে হবে। কিন্তু যখন আমি এই জায়গায় ডাটা টাইপের মধ্যে থেকে লুকআপ উইজার্ড ইউজ করব, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা লিস্ট তৈরি করে সেখান থেকে একটা নিতে পারবো। তো এক্ষেত্রে আমরা ইউজ করব লুকআপ উইজার্ড। এখন লুকআপ উইজার্ডের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি আসে। ফার্স্ট লেখা আছে আই ওয়ান্ট দ্য লুকআপ ফিল্ড টু গেট দ্য ভ্যালু ফ্রম অ্যানাদার টেবিল অর কোয়েরি, অর্থাৎ আমি লুকআপ উইজার্ডটা আমি টেবিল অথবা কোয়েরি থেকে যে কোনো একটি চুজ করে নিব। কিন্তু যখন আমি লিস্ট তৈরি করার চিন্তা করব, সেক্ষেত্রে আমাকে নিতে হবে আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, অর্থাৎ আমি যেটা টাইপ করব ঠিক তার মধ্যে থেকেই আমি একটি নিব। তাহলে আমরা সেকেন্ডটা চুজ করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে লুকআপ কলাম চলে আসবে, লেখা আছে নাম্বার অফ কলামস। এখানে যদি আমি 2 দিই তাহলে 2টা কলাম আসবে, যদি আমরা 1 দিয়ে থাকি তাহলে একটা কলাম পাবো। এখন আমরা 1 দিয়ে কাজ করব, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব এরকম লিস্ট হবে ব্রাঞ্চ ম্যানেজার, সিনিয়র অফিসার। নেক্সট আমরা লিখছি ক্যাশ অফিসার, এক্সেট্রা। সাপোজ আমি এই কয়টাই দিচ্ছি, আপনারা টেবিলে দেখে নেবেন, অনেকগুলো দেয়া আছে আর কি। একটা প্রতিষ্ঠানে যতজন এমপ্লয়ি থাকে তাদের ডেজিগনেশন গুলো আমরা এভাবে লিস্ট আকারে কাজ করব। এরপর আমরা নেক্সট করে
এখন চাইতেছে কি হোয়াট লেভেল উইড ইউ লাইক ফর ইয়োর লুকআপ ফিল্ড, অর্থাৎ আমি যে লুকআপ উইজার্ডে কাজটি করলাম, যে লিস্টটি করলাম, তার জন্য যে টাইটেল বা হেডিংটা ইউজ করব, আমরা চাইলে এখানে যদি কোনো টেবিলে ভুল থাকে সেক্ষেত্রে আমরা সংশোধন টাইটেলটা লিখে দিতে পারি। যদি ভুল না থাকে তাহলে সরাসরি আমরা ফিনিশে ক্লিক করব, তখন লাস্টে কিন্তু শর্ট টেক্সটই চলে আসবে। শর্ট টেক্সটটা এই কারণে আসবে, অনেকে আমরা বিভ্রান্তিকর হয়ে যাই যে আমি তো লিস্ট করলাম, তাহলে লিস্ট কেন পাচ্ছি না, এখানে কেন শর্ট টেক্সট আসছে। শর্ট টেক্সটটা এই কারণেই আসবে যেহেতু আমি এই কাজটি করেছি অক্ষর জাতীয়, অর্থাৎ অক্ষর দিয়ে, যার জন্য লাস্টে শর্ট টেক্সটই আসবে। তবে হ্যাঁ, আমি যে লিস্টটি করেছি সেটা আমি পাবো যখন আমি টেবিলে ডাটা এন্ট্রি করতে যাব। ওকে শিক্ষার্থী, তো আমি নেক্সটে চলে যাব ডেসক্রিপশনের ঘরে। ডেসক্রিপশনে পুনরায় আমরা ফিল্ড নেমের ঘরে চলে আসব। এভাবে আমরা সম্পূর্ণ টেবিলটাই ডিজাইন করব। অর্থাৎ নেক্সট আমরা দিচ্ছি বেসিক। বেসিকটা কি বুঝাইতেছে? তার বেতন অর্থাৎ টাকা বুঝাইতেছে। এক্ষেত্রে আমরা জানি টাকা পয়সা এবং মুদ্রার ক্ষেত্রে কোন ডাটা টাইপটা ইউজ করব? কারেন্সি। তো কারেন্সি দিয়ে আমরা পার হয়ে যাব। এরপরে আসছে কোয়ালিফিকেশন। এখন কোয়ালিফিকেশনটা বোঝাচ্ছে কি শিক্ষাগত যোগ্যতা। তো আমার প্রতিষ্ঠানে যতজন এমপ্লয়ি আছে অবশ্যই তাদের ফুল ইনফরমেশন আমার কাছে আছে। তো আমি জানি যে এখানে কোয়ালিফিকেশন কি কি কোয়ালিফিকেশনের এমপ্লয়ি আছে। কোয়ালিফিকেশন আমরা চাইলে এটা লুকআপ উইজার্ড ইউজ করব, না চাইলে আমরা শর্ট টেক্সট ইউজ করতে পারি। লুকআপ উইজার্ড ইউজ করলে কি হবে, একটু সুবিধা হয় যে আমি লিস্ট থেকে নিয়ে নিব। তাহলে লাস্টের অপশন চুজ করে আমরা নেক্সটে চলে যাব। সাপোজ এখানে আমরা দিচ্ছি MBA, MSc, BBA, এক্সেপ্ট আমরা নেক্সট করে ফিনিশ করে দিব। এরপরে আমরা পুনরায় কোয়ালিফিকেশনের পরে পুনরায় চলে আসব নেক্সট ফিল্ডের ঘরে। আমরা নেক্সটে দিব পিকচার এবং সিগনেচার। পিকচার দিয়ে নিই, আমি একটু স্কিপ করে গিয়েছি, আপনারা ওখান থেকে খেয়াল করবেন, কারণ সম্পূর্ণ তো প্র্যাকটিক্যালি ওভাবে টেবিলে ডিজাইন করে দেখানো সম্ভব না। তো শিক্ষার্থী যতটুকু দেখানো সম্ভব আমি চেষ্টা করছি। আমরা এটা দিব অ্যাটাচমেন্ট দিয়ে আমরা পুনরায় পার হয়ে আসব। এবার আমরা আসব একটি টেবিল ডিজাইন করার পর এখানে একটি প্রাইমারি কি ইউজ করতে হয়। এখন প্রাইমারি কিটা কেন ইউজ করব সেটাও আমি বলি। প্রাইমারি কিটা ইউজ করার উদ্দেশ্য হইতেছে যাতে কোনো ডাটা আমার ইনফরমেশনের মধ্যে থেকে কোনো ডাটাই যেন ডুপ্লিকেট না হয়, কিংবা কোনো ডাটাই যেন আমার মিসিং না থাকে। সেক্ষেত্রে মূলত আমরা প্রাইমারি কিটা ইউজ করে থাকি। এতে করে সুবিধা হয়, যখন কোনো ডাটায় কেউ ডুপ্লিকেট করার চেষ্টা করবে বা কোনো ডাটা সে এন্ট্রি করে নেয়, সেক্ষেত্রে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে ডুপ্লিকেট করা হয়েছে ডাটা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রাইমারি কিটা যখন বসাবো ঠিক এমন একটা ফিল্ডের ঘরে বসাবো যে ফিল্ডের ডাটা কখনোই ডুপ্লিকেট হবে না বা হওয়ার সম্ভাবনা নেই। আমি ফিল্ড নেমগুলো লিখেছি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, বেসিক, কোয়ালিফিকেশন, পিকচার। পিকচারে অবশ্যই আমাদের প্রাইমারি কিটা বসবে না। তো নেক্সট থাকছে বাকি যে ফিল্ড নেমগুলো থাকছে, এটা দেখা যায় যে আইডি নাম্বারটা কখনো ডুপ্লিকেট হতে পারে না, কারণ নেমটা একই নাম অনেকজনের হতে পারে। ডেজিগনেশনও হইতে পারে, বেসিক বেতন আমার যদি 25,000 স্যালারি হয় তাহলে আরেকজনেরও 25,000 হবে না তা তো নয়, তারও হইতে পারে। কোয়ালিফিকেশনটা আমি যদি MSc কমপ্লিট করে থাকি আরেকজন যে করবে না তাও না। তো এই জন্য দেখা যাবে যে এমন একটা ফিল্ডের ঘরে আমরা প্রাইমারি কিটা বসাবো যেটা ইউনিক, অর্থাৎ যে ডাটা কখনোই ডুপ্লিকেট হবে না। এই জন্য আমি প্রাইমারি কিটা বসিয়েছি এমপ্লয়ি আইডির ঘরে। প্রাইমারি কিটা প্রথমে খেয়াল করবেন, যখন আমরা টেবিল ডিজাইন করব প্রথম রোতে অটোমেটিক থাকেই প্রাইমারি কি, কিন্তু প্রথম রোতে যে প্রাইমারি কি হবে তা না। আমি যদি এমপ্লয়ি আইডিটা সেকেন্ড রোতে লিখতাম সেক্ষেত্রে কিন্তু আমি ওই জায়গাতেই প্রাইমারি কিটা বসাতাম। তাহলে প্রাইমারি কি বসানোর নিয়মটা হইতেছে মাউসের যে ফিল্ডে প্রাইমারি কিটা বসবে তার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করব, প্রাইমারি কি লিখবো, অথবা যে ফিল্ডে প্রাইমারি কি বসাবো সেখানে মাউসটা ক্লিক করে ডিজাইন ট্যাবে গিয়ে প্রাইমারি কিতে ক্লিক, তাহলে প্রাইমারি কি বসে যাবে। এভাবে আমরা সম্পূর্ণ টেবিলটি ডিজাইন করব। এবার আমরা টেবিল ডিজাইন কমপ্লিট করার পর টেবিলটি ক্লোজ করে দিব। দেওয়ার পরে যেহেতু আমি প্রাইমারি কির কাজটা নতুন ভাবে করেছি এই জন্য এখানে পুনরায় সেভ অপশন আসবে, আমরা এস বাটনে ক্লিক করব, টেবিলটি সেভ হয়ে যাবে। এবার আমরা ডাটা এন্ট্রির জন্য ইউজ করব, যে নামে আমি টেবিলটি সেভ করেছি বাম পাশে ঠিক সেই নামটি চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ি ইনফরমেশন নামে টেবিল, ঠিক
তার উপরে আমরা ডাবল ক্লিক করব, ফর্মটি ওপেন হবে। এখন আইডি নাম্বারটা আমাদের ইচ্ছে মতো আমরা বসাবো, তবে চেক করব যেন ডুপ্লিকেট না হয়। নেম দিব। ডেজিগনেশনের ক্ষেত্রে আসি, যেহেতু আমি লিস্ট করেছি তখন আমরা কনফিউজ ছিলাম যে শর্ট টেক্সট কেন এসছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আমি যে কলামে লিস্ট করব ঠিক তার পাশে একটা ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি। এবার আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে পর্যায়ক্রমে লিস্ট গুলো দেখতে পাবো। সেখান থেকে আমার ডেজিগনেশন যেটা আমরা চুজ করে নেব। এরপরে আমরা ট্যাব দিয়ে বেসিকের ঘরে চলে যাব। কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও তাই, যেহেতু আমি লিস্ট আকারে করেছি আমরা কোয়ালিফিকেশনটা নিয়ে নিব। দেন আমরা পিকচারে চলে যাব। এখানে একটু পিকচারের ক্ষেত্রে যেটা কনফিউজড আমরা হব, যেহেতু আমি অ্যাটাচমেন্ট দিয়েছি, তো আমি যখন পিকচারের ক্ষেত্রে হেডিংটা কিন্তু আমরা দেখতে পাবো না। ঠিক এই ধরনের একটা আইকন আসবে, আমাকে খেয়াল করতে হবে কোনটা পিকচারের কলাম। তো আমরা পিকচার সেট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব, ম্যানেজ অ্যাটাচমেন্টে যাব। অ্যাটাচমেন্টে যাওয়ার পর এখানে অ্যাড অপশন আসবে, আমরা অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর আমরা পিকচার গুলো দেখতে পাবো কোন ড্রাইভে আমার পিকচার আছে। যদি সেটা অনলাইন পিকচার যদি আমি নিই, তাহলে সেক্ষেত্রে অনলাইন থেকে আমাকে প্রথমে আগে ডাউনলোড করে নিতে হবে, দেন আমাকে পিকচার গুলো নিয়ে নিতে হবে। তো আমরা এখন চেক করব যে কোনো পিকচার আছে কি না। তো দেখে নিই কোনো পিকচার আমাদের আছে কিনা ড্রাইভে। এরপরে আমরা ডাউনলোডে ঢুকবো। ডাউনলোডে ঢুকে আমরা পিকচার গুলো দেখতে পাচ্ছি। ইমেজে যাব, অর্থাৎ আমার যে ড্রাইভে পিকচার আছে ঠিক আমি সেইটাতে ঢুকছি। তো আমি ইমেজে ঢুকবো, যেহেতু আমার ইমেজে পিকচার গুলো দেওয়া আছে, এই জন্য ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে শিক্ষার্থী, এভাবে আমরা টেবিলে ডাটা এন্ট্রি করব। এভাবে আমরা যতজনের ডাটা এন্ট্রি প্রয়োজন আমরা করে নিব। নেক্সট আমরা এটা কমপ্লিট হয়ে গেলে আমরা ক্লোজ করে দিব। টেবিলের ডিজাইন কমপ্লিট এবং টেবিলের ডাটা এন্ট্রি কমপ্লিট। আমাদের যেহেতু টপিকে ছিল ফর্মস অবজেক্টের কাজ, আমি একটু ফর্মস অবজেক্টের কাজটা প্রথমেই বলে দিয়েছি, তারপর একটু বলি। ফর্মসের কাজ হইতেছে নতুন ডাটা এন্ট্রি করা এবং ছবি সংযোজন করার জন্য আমরা ফর্মসের কাজ করে থাকি। এখন আমরা ফর্মসটা ক্রিয়েট করতে পারি তিন ভাবে। একটা ছিল অটো ফর্মস, ফর্মস উইজার্ড এবং ফর্ম ডিজাইন ভিউ। তো আমরা কাজটি করব ক্রিয়েট ট্যাব থেকে। ক্রিয়েটে যাব, গিয়ে অটো ফর্মসটা খুবই সহজ, ডাটাগুলো এন্ট্রি করা থাকবে, জাস্ট ফর্মে রূপান্তর হবে। আমরা সরাসরি ক্রিয়েট ট্যাবে গিয়ে ফর্মসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফর্মটি চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তার ফুল ইনফরমেশনটা। ফার্স্ট তার আইডি নাম্বার, এমপ্লয় নেম, ডেজিগনেশন, টোটালস দেয়া আছে। কিন্তু ঠিক পেজে নিচের দিকে কিছু আইকন দেখতে পাচ্ছি, যেখানে আমার লেখা আছে ফার্স্ট রেকর্ড, প্রিভিয়াস রেকর্ড, এরপরে আমরা পাবো নেক্সট রেকর্ড, লাস্ট রেকর্ড, দেন নিউ রেকর্ড। এই পাঁচটি বাটনকে একত্রে বলা হয় নেভিগেশন বাটন। এবং যেখানে লেখা আছে 1 of 1, এটাকে বলা হয় ফাইন্ড রেকর্ড। আমি যতজনের ডাটা এন্ট্রি করব, কত নাম্বার সিরিয়ালে আছি, আমার ফাইন্ড রেকর্ডের ঘরে সেই ইনফরমেশনটা দেখাবে। কিন্তু ফর্মে যেহেতু আমি বলেছিলাম নতুন ডাটা এন্ট্রি করা যায়, তো নতুন ডাটা এন্ট্রি করতে গেলে ফার্স্টে ফর্মটাকে সেভ করে নিতে হবে, দেন ডাটা এন্ট্রি করতে হবে। তো আমরা ফর্মসটা ক্লোজ করে যখন দিব, ইয়েস নো ক্যান্সেল অপশন আসবে, ইয়েসে ক্লিক করব। যে নামে আমি ফর্মসটা সেভ করতে চাচ্ছি ঠিক সেই নাম দিয়ে আমি সেভ করে নিব। ফর্মটা সেভ হয়ে গেল। এরপরে আমরা কি করব, নতুন ডাটা এন্ট্রি করার জন্য ফর্মসে ডাবল ক্লিক করব, দেন নিউ রেকর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পেজটি আমাদের কি হবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এভাবে আমরা পর্যায়ক্রমে ডাটাগুলো এন্ট্রি করব। ডেজিগনেশন, তার বেসিক, ট্যাব দিয়ে দিয়ে আমরা সম্পূর্ণ ডাটাটা এন্ট্রি করে নিব। ঠিক পিকচারের ক্ষেত্রেও তাই, যেভাবে বলেছিলাম মাউসের রাইট বাটনে ক্লিক, ম্যানেজ ডাটা মেনসে যাব, অ্যাডে ঢুকে আমার পিকচারটা যেখানে সেট করা আছে ঠিক সেখান থেকে আমি একটা পিকচার চুজ করে নিয়ে ওপেন করব। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। এভাবে আমরা ফর্মসে নতুন ডাটা এন্ট্রি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি কেউ ক্লাসটি বুঝতে না পারেন বা কোনো কমেন্ট থাকে কিংবা কোনো ইনফরমেশন মিসিং থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd তে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে
www.facebook.com/skills.gov.bd তে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন, বা আমি কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না, তবে চেষ্টা করব নেক্সট ক্লাসটি আপনাদের সামনে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এবং যার যে প্রবলেম আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন। তো প্রিয়